রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গুম করা হতো। গোপন কারাগারে বন্দি করে চলতো অকথ্য অত্যাচার। হাসিনা আমলের সেই গোপন বন্দিশালা আয়নাঘর বলে পরিচিত। কাদের গুম করা হতো বাংলাদেশে? কেনই বা নির্মম নির্যাতন চালানো হতো তাদের উপর? সেই নির্মম অত্যাচারের চিত্র ফুটে উঠেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টে, যেখানে বেশ কয়েকজন ভুক্তভোগীর নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে, যার মধ্যে বিভিন্ন বয়সী পুরুষের পাশাপাশি রয়েছেন নারীরাও। ওই তদন্ত রিপোর্টে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়ে বলা হয়েছে কেমন ছিল গুম হওয়া ব্যক্তিদের বন্দি জীবন। সেলগুলিতে গোপনীয়তার অভাব ছিল, বিশেষ করে পুরুষদের সেলে। সেলগুলো ছিল অতি ক্ষুদ্র ও সংকীর্ণ। সেলের ভিতরেই প্যান বসানো থাকতো, কোনো দেওয়াল ছিল না। বন্দিরা মেঝেতে শুলে তাদের পা প্যানের উপর চলে যেত। এছাড়া বন্দীদের কার্যকলাপ নজরে রাখার জন্য প্রত্যেকটি সেলে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। ভয়াবহ নির্যাতনের শিকার হতে হতো গুম হওয়া নারীদেরও। 2018 সালে 25 বছর বয়সী এক তরুণীর বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে গুম সংক্রান্ত প্রতিবেদনে। তরুণী জানিয়েছেন, তার 2 হাত 2 দিকে বেঁধে ঝুলিয়ে রাখা হতো তাকে। ওড়না সরিয়ে নির্যাতনকারী অসংখ্য পুরুষ তার সামনে কুকথা বলতো। নির্যাতনের কারণে নির্ধারিত সময়ের আগেই তার ঋতুস্রাব শুরু হয়ে যায়। সেই সময় স্যানিটারি ন্যাপকিন চেয়েও হাসির পাত্র হতে হয় ওই তরুণীকে। আওয়ামী সরকারের পতনের পর গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা আয়নাঘর পরিদর্শন করার জন্য ডক্টর ইউনূসকে অনুরোধ করেছিলেন। তাতে এতকাল ধরে গুম ঘরে নির্যাতিত হওয়া ব্যক্তিরা আশ্বস্ত হবেন বলে বিশ্বাস ছিল তাদের। কমিশনের সদস্যরা জানিয়েছিলেন, হাসিনা আমলে 6 বছরের শিশুকেও গুম করা হয়েছে। নেত্র নিউজের তথ্য অনুযায়ী DGFIR এর কাউন্টার টেররিজমের ইন্টেলিজেন্স ব্যুরো এই আয়নাঘর তৈরির দায়িত্বে ছিল। 2016 সালের পর থেকে 4 জন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা সিটিআইবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই একই সময়ে 4 জন মেজর জেনারেল ছিলেন DGFI-এর মহাপরিচালক। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 2009 সালেই প্রথম সামরিক গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সাধারণ মানুষদের গুম করার অভিযোগ ওঠে। কিন্তু কেন সামরিক গোয়েন্দা সংস্থাকে বিনা প্রমাণে সাধারণ মানুষকে গুম করার নির্দেশ দেওয়া হয়েছিল? মূলত এর লক্ষ্য ছিল আওয়ামী লীগ শাসিত বাংলাদেশকে বিরোধী শূন্য করা। তাই কখনো জঙ্গিবাদের সঙ্গে জড়িত দেখিয়ে, কখনো রাষ্ট্রীয় নিরাপত্তার আশঙ্কা দেখিয়ে গুম করে দেওয়া হয়েছে অজস্র মানুষকে। গুম হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে গাজীপুরের শেখ মোহাম্মদ সেলিম জানিয়েছিলেন, চোখে কাপড় বেঁধে উপরে একটি টুপি পরিয়ে মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন তাকে আয়নাঘর নামে একটি অবৈধ কারাগারে বন্দী করা হবে, যেটির দায়িত্বে আছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI। গোপন কারাগারটিতে জলখাবারে দেওয়া হতো বিস্কিট, জলের বোতল। দিনরাত গাক গাক শব্দে এক্সজস্ট ফ্যান চলত। মাঝে মাঝেই নাকি বিমানের ওঠা নামার শব্দও পেতেন সেলিম। আয়নাঘরে মূলত হাই ভ্যালু বন্দীদেরই আটক করে রাখা হতো। ঘটনাচক্রে সেলিম হাই ভ্যালু বন্দী না হওয়াতেই মুক্তি পান। আয়নাঘরের আর এক বন্দী হাসিনুর রহমান ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল। তিনি ছিলেন হাই ভ্যালু বন্দী। তাকে আটক করা হয় 2018 সালের 8ই আগস্ট। দ্বিতীয়বার গুম হন তিনি। প্রথমবার গুম হয়েছিলেন 2011 সালের জুলাইয়ে। সামরিক বাহিনীর এই পদকপ্রাপ্ত কর্মকর্তা র্যাবের একটি ইউনিটের অধিনায়ক থাকাকালীন বেশ কয়েকটি সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। 2012 সালে 28 বছর চাকরি শেষে তাকে বরখাস্ত করা হয় এই অভিযোগে যে তিনি নিজেই জঙ্গিদের সঙ্গে জড়িয়ে পড়েছেন। 2018 সালের অগাস্টে তাকে তুলে নিয়ে যাওয়ার পর হাসিনুর প্রায় 18 মাস নিখোঁজ ছিলেন। 2020 সালের ফেব্রুয়ারি মাসে তাকে ছেড়ে দেওয়া হয়। হাসিনুর সামরিক বাহিনীর ভেতরকার লোক হওয়াতে এই গোপন বন্দিশালার
অবস্থান সম্পর্কে স্পষ্ট ও নিখুঁত বর্ণনা দিতে পেরেছিলেন। নেত্র নিউজকে হাসিনুর জানিয়েছিলেন, উত্তরে 14 তলা বিল্ডিং, দক্ষিণে মেজ বি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে এই কারাগার, এর ঠিক পূর্ব পাশে লগ এরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার এবং ইএনসির অফিস, পশ্চিম পাশে এমটি শেড, ডিজিএফআইয়ের এমটি শেড এবং উত্তর পূর্ব কোণে ডিজিএফআইয়ের মসজিদ। এই গুম হাউসটার ছদ্মনামই আয়নাঘর। বন্দিশালায় 30টি সেল রয়েছে, কয়েকটি সাউন্ড প্রুফ রুম আছে যেখানে বন্দীদের নির্যাতন করা হয়। হাসিনুর জানিয়েছিলেন, এই ভবনে 2টি অংশ আছে, পুরনো অংশে আছে 16টি ঘর আর নতুনটিতে 10টি। হাসিনুর রহমান ও শেখ মোহাম্মদ সেলিম একে অপরকে চিনতেন না, তারা এই একই সময় একই কারাগারে বন্দিও ছিলেন না। সেলিম গুম হয়েছিলেন 2016 সালে আর হাসিনুর 2018 সালে। তবু পরবর্তীতে দেখা যায় দুজনের বর্ণনা মিলে যাচ্ছে। শেখ হাসিনার পদত্যাগের পর গুম হওয়া মানুষদের মুক্তির দাবি আরও প্রকট হয়। ধীরে ধীরে মুক্তিও পান অনেক বন্দী। বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেব অনুযায়ী 2009 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 605 জন গুম হয়েছেন বাংলাদেশে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 10 বছর ধরে অজ্ঞাত স্থানে আটক করে রাখা 86 জনের তালিকা প্রকাশ করেছিল সেবার। গুম হওয়ার তালিকায় বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মী ও অরাজনৈতিক মানুষদের নামও ছিল। কেউ কেউ গুম হয়েও ফিরে এসেছিলেন, তাদের অনেককেই জঙ্গি হিসেবে আটক করা হয়েছিল বলে দেখানো হয়। যারা ফিরেছিলেন তাদের মধ্যে অনেকেই আর সেই অন্ধকার পর্ব নিয়ে কোনো তথ্য জানাননি। ফলো করুন inscript.me।